আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা আজকে একটা নতুন অধ্যায় করব, সেটা হচ্ছে চ্যাপ্টার 4। তো এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ হচ্ছে এই চ্যাপ্টার 4 থেকে আমাদের পরীক্ষায় মিনিমাম 4টা থেকে 5টা প্রশ্ন আসবে। তাহলে বুঝতে পারতেছি যে শুধুমাত্র এই চ্যাপ্টার 4 করে আমরা পাশের খুব কাছাকাছি চলে যেতে পারি। তো যেহেতু এই অধ্যায়টা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট, তার মানে এই অধ্যায়টা তো এত ছোটো হবে না, তাই না? অর্থাৎ এই চ্যাপ্টার এ আমাদের 5টা অধ্যায় আছে, 5টা অধ্যায় মিলে এই চ্যাপ্টার এ, ঠিক আছে? ABCDE এই 5টা অধ্যায় মিলে এই চ্যাপ্টার 4টাকে সাজানো হয়েছে। তো যাই হোক, এই অধ্যায়টা যেহেতু আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা চেষ্টা করব যে এই অধ্যায়ের ম্যাথগুলো ভালো করে রপ্ত করার। তো এখন আমরা যে আজকে অধ্যায়টা নিচ্ছি ওটা হচ্ছে চ্যাপ্টার 4-এর 2 চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরক সহগ। তো এই চ্যাপ্টার 4-এর এই অধ্যায়টা করতে গেলে আমাদের কিছু সূত্র আমাদের মুখস্থ থাকতে হবে। এই সূত্রগুলো জানতে হলে আমাকে মূল নিয়মের অন্তরীকরণ সূত্রটা ভালো করে বুঝতে হবে, যেটা কিনা আমরা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস অনে দেখেছি ভালো করে। তো ফার্স্ট ইয়ারে দেখছি, আমরা ইন্টারমিডিয়েটে দেখছি সেই জিনিসটা, মূল নিয়মের অন্তরীকরণের সূত্রটা। তো এখানেও একটু আলোচনা করি, বেশি ডিটেলসে আলোচনা করব না। তো মূল নিয়মের অন্তরীকরণ সূত্রটা আমরা কীভাবে আসে, যে এইভাবে চিন্তা করি, এক্স অক্ষ ওয়াই অক্ষ রেখা বরাবর একটা আমার ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। আমি জানি না ফাংশনটা কত, এই কারণে আমরা দিলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স। যে কোনো সমীকরণ হতে পারে, ঠিক আছে? তো এই বিন্দুতে আমি এখানে একটা বিন্দু নিলাম, এটার নাম হচ্ছে এক্স ইকুয়াল টু এ। এখান থেকে একটা যদি আমরা লম্ব টানি, তাহলে এই লম্বটার মান এফ এ। এইখান থেকে যদি আমরা এই দূরত্বে দেখেন, এইখান থেকে এতটুকু দূরত্ব এ, এইখান থেকে আবার এতটুকু দূরত্ব হচ্ছে এইচ পরিমাণে আমি নিলাম, তাহলে এক্সের মান তখন কত হলো এ প্লাস এইচ। এখান থেকে একটা লম্বটা নিই, তাহলে আমার এখানে এফ কত হইল এ প্লাস এইচ, তাই না? এদের এই এফ এ এবং এ প্লাস এইচ, এদের মধ্যকার দূরত্ব কত? এইচ পরিমাণের দূরত্ব। তাহলে আমরা জানি হচ্ছে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়, যে পরিবর্তনের হার। তাহলে আমরা পরিবর্তন কীভাবে পাই? পরিবর্তন পাই হচ্ছে শেষ মান থেকে যদি আমরা আদি মান, মানে শেষের যে মানটা পাইলাম ওই মান থেকে যদি আমরা আদি মান বিয়োগ করি, তখন হচ্ছে আমরা পরিবর্তনটা পাই। তো এখন হচ্ছে এখানে শেষ রেখা কোনটা? এটা হচ্ছে শেষ রেখা, ফাংশন অফ এ প্লাস এইচ। আর আদি রেখা কোনটা? আদি যে লম্বটা, ওটা হচ্ছে ফাংশন অফ এ। তাহলে এদের পরিবর্তন আমরা কত পাবো? শেষ রেখা থেকে আদি রেখাটা আমরা বিয়োগ করব, আদি যে লম্বটা, এটা পাইলাম আমরা পরিবর্তন। কিন্তু পরিবর্তনের হার তো এখনও পাই নাই। পরিবর্তনের হার পাইতে গেলে কী হবে? দূরত্ব দ্বারা এদেরকে ভাগ করতে হবে। তাহলে এদের মধ্যকার দূরত্ব কত? এইচ। তো অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র মান নির্দেশ করে। তাইলে আমাকে এখানে দূরত্বটা ক্ষুদ্র নিতে হবে, ক্ষুদ্র দূরত্ব। দেখেন এতটুক দূরত্ব নিছি, এই কারণে এদের মধ্যে ব্যবধান হলো এতটুক। দূরত্বের জন্য এদের পরিবর্তনটা হয়েছে এত বড় একটা পরিবর্তন। দূরত্বটা যদি আমি ছোট নিতাম, পরিবর্তনটা ছোট হইতো, আরও যদি ছোট নিতাম আরও ছোট হইতো। অন্তরীকরণ মানে হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব, তার মানে দূরত্বটা আমি জিরোর কাছাকাছি নিলাম, শূন্যের কাছাকাছি দূরত্বটা নিলাম। তখন এদের পরিবর্তনটা কত হবে? ক্ষুদ্র পরিবর্তন হবে। তো এই ক্ষুদ্র পরিবর্তন করার জন্য আমি করা লাগবে এখানে লিমিট এইচ টেন্ডস টু জিরো। কারণ এইচ টেন্ডস টু জিরো বলতে কী বুঝি, যে মানটা জিরো না, জিরোর খুব কাছাকাছি। তো এই কারণে এদের মধ্যে আমরা এইচের মানটা আর কি বললাম এখানে এইচ টেন্ডস টু জিরো। তো এই জিনিসটা হচ্ছে আমার মূল নিয়ম অন্তরীকরণ সূত্রটা বোঝার একটা ওয়ে। তো এটা হচ্ছে নিউটন সাহেব এই জিনিসটা আলোচনা করছেন। তো এটা যদি আমরা মূল নিয়মে অন্তরীকরণের সূত্রের সাথে তুলনা করতে চাই, এখান থেকে আমরা মূল নিয়মের সূত্রটা আসছে। এখানে বলছি যে ফাংশনটা কত? ফাংশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তার মানে আমরা এখানে এ এর জায়গায় কত বসাবো? এক্স বসাবো। এ এর জায়গায় এর স্থানগুলোতে এক্স বসাইতেছি। এটাকে যদি অন্তরীকরণ করি, এক্সের সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কত হয়? একটা প্রাইম হয়। এই যে ওয়াই, আমরা এর আগে দেখছিলাম ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? ওয়াই প্রাইম হয়। তারপর থিটাকে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর প্রাইম হয়। তো ওই রকম এটাকেও অন্তরীকরণ করলে এই পাশে আমরা লিখলাম এফ প্রাইম এক্স। তো যেই সূত্রটা আমার পরিবর্তনের যে হার, সেটা হচ্ছে এইরকম।
শুধুমাত্র এর পরিবর্তে আমরা এক্স এখানে দিলাম, কারণ আমার ফাংশনটা হলো এক্সের ফাংশন। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমার মূল নিয়মে অন্তরীকরণ এর সূত্রটা। তো আমরা এই সূত্রের সাহায্যে, এই অধ্যায়ের অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করব এই সূত্রটাকে ধরে। তো আমাদের এখানে যে ফাংশন, আমরা এখানে যে জিনিসটা আলোচনা করব, এটা তো ফার্স্ট ইয়ারের আলোচনা, এটার কথা বাদ। এইটার থেকে আমরা সূত্রগুলো বোঝার চেষ্টা করব, কিন্তু এটা আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো এটা হচ্ছে একটা চলক, কারণ শুধুমাত্র একটা এক্স আছে, ওয়াই নাই। এক চলকের ফাংশন নিয়ে ফার্স্ট ইয়ারে আলোচনা করা হয়েছে, যেটা কিনা খুব সহজ ছিল। এইখানে বলছে যে দুই চলক বিশিষ্ট ফাংশনটা কত হবে, দুইটা চলক, মানে ফাংশনটা হলো এরকম, ফাংশন এক্স কমা ওয়াই, তার মানে দুই চলক। এই ফাংশনটা ছিল এক চলক, এটা হচ্ছে আমরা এই সেকেন্ড ইয়ারে এই অধ্যায়ে যে আলোচনা করব সেটা হচ্ছে দুই চলক বিশিষ্ট ফাংশন নিয়ে। তো এই অধ্যায়ে আমরা কিছু সূত্র দেখব, সেই সূত্রগুলো আমাদের জানা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স মানে কি? ফাংশন অফ এক্সকে, এক্স মানে হচ্ছে এই ফাংশনটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব একবার। তারপর ফাংশন অফ ওয়াই, ফাংশন অফ ওয়াই মানে হচ্ছে এই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে, কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কাকে অন্তরীকরণ করতেছি, এই জিনিসটা একটু ভালো করে বুঝি। ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কাকে করতেছি, এফকে করতেছি, এই যে এফ, এদেরকে করতেছি, এদেরকে আমরা অন্তরীকরণ করতেছি, ঠিক আছে। এফ ওয়াই মানে ওয়াইয়ের সাপেক্ষে এফকে অন্তরীকরণ করতেছি, এফ এক্স মানে এক্সের সাপেক্ষে এফকে অন্তরীকরণ করতেছি। তাহলে ফাংশনটা আছে দুই চলক বিশিষ্ট ফাংশন, তাই না? তো আমরা এই সূত্রের সাহায্যে যখন আমরা এটার মতন করে করতে চাইতেছি, এটাও তো মূল নিয়মে অন্তরীকরণ করার সূত্র। আমরা দেখব এখানে কত আছে, এক্সের সাপেক্ষে আমরা যখন করতেছি, এটা যেমন এক্সের সাপেক্ষে ছিল, তখন হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0। ওয়াইয়ের সাপেক্ষে যখন করব লিমিট কে টেন্স টু 0। তো এখন অনেকে প্রশ্ন করবেন যে এখানে কে টেন্স টু 0 কেন হইল? কিছু না, আমরা জাস্ট এইটুকু মুখস্থ করি যে ওয়াইয়ের সাপেক্ষে হইলে লিমিট কে টেন্স টু 0 হবে, মানে কে এর দিকে আমরা পরিবর্তন করব। এক্সের সাপেক্ষে হইলে আমরা এক্সের দিকে পরিবর্তন করব, ঠিক আছে। তারপরে যে সূত্রটা, সেটা আমরা এই সূত্রটা দেখে ফিল আপ করার চেষ্টা করি। দেখেন এখানে এক্সের সাপেক্ষে পরিবর্তন হইতেছিল, তো এখানে আমরা কী লিখছি, এই কারণে এক্সের দিকে পরিবর্তন, এক্স প্লাস এইচ। তাহলে আমরা এখানে যার সাপেক্ষে পরিবর্তন হইতেছে, যেহেতু এক্সের সাপেক্ষে পরিবর্তন হইতেছে, কাকে পরিবর্তন করতেছি, এফকে। তাহলে আমরা এফ লিখলাম, এখানেও একটা এফ লিখব, দুইটা এফ লিখলাম, এটা মাইনাস সামনে একটা দিব, ঠিক আছে। তারপরে যেহেতু দুই চলক বিশিষ্ট ফাংশন, তাহলে এখন আমার এক্সের দিকে পরিবর্তন হইতেছে, তাহলে এক্সের দিকে পরিবর্তন হইতেছে এইচ পরিমাণে, এইচ টেন্স টু 0। এক্সের দিকে এইচ পরিমাণে পরিবর্তন হইতেছে। ওয়াইয়ের দিকে কি পরিবর্তন হয়েছে? আমরা কি ওয়াইয়ের সাপেক্ষে করতেছি? যার সাপেক্ষে করতেছি না, যার সাপেক্ষে ফাংশনটাকে পরিবর্তন করব না, সে যেইভাবে আছে ওইভাবে বসে যাবে। ওয়াইয়ের সাপেক্ষে ফাংশনটাকে পরিবর্তন করতেছি না, এই কারণে ওয়াই ডাইরেক্ট বসে গেল। কিন্তু এক্সের দিকে পরিবর্তন করছি এইচ পরিমাণে, এখানে এইচ টেন্স টু 0 লিখছি, অল্প পরিমাণে পরিবর্তন করছি। এইটা আমরা এই কারণে এক্সের দিকে পরিবর্তন করলাম, ওইখানে এক্স প্লাস এইচ লিখলাম। আশা করি একটু বোঝা গেছে। তারপরে এটা দেখে যদি আমরা একটু দেখি যে এখানে ফাংশনটা যা ছিল তাই বসছে, তাহলে আমার এখানে ফাংশনটা ছিল দুই চলক বিশিষ্ট ফাংশনে হচ্ছে এফ ফাংশন অফ এক্স কমা ওয়াই, তাহলে আমরা ফাংশন অফ এক্স কমা ওয়াই বসিয়ে দিলাম, এবং নিচে দূরত্বটা কত, এইচ পরিমাণের দূরত্ব। আশা করি এতটুকু বোঝা গেছে। তারপরে এটাও ঠিক ওয়াইয়ের সাপেক্ষে এখন পরিবর্তন করব, মানে আমরা ওয়াইয়ের দিকে পরিবর্তন করব। তাহলে কাকে পরিবর্তন করতেছি, এফকে পরিবর্তন করতেছি, তাহলে এফ লিখলাম, এখানেও একটা এফ লিখলাম, সামনে একটা মাইনাস চিহ্ন দিলাম। ওয়াইয়ের দিকে পরিবর্তন করতেছি, তার মানে এক্সকে তো পরিবর্তন করতেছি না, তাহলে এক্স যেমন আছে ওমন রাখলাম, এক্সকে যেমন আছে ওই রকম রাখলাম। ওয়াইয়ের দিকে পরিবর্তন করব, কতটুকু পরিবর্তন করতেছি, কে টেন্স টু 0, মানে ক্ষুদ্র পরিমাণে, মানে ক্ষুদ্র কে পরিমাণে পরিবর্তন করতেছি, তাহলে কে লিখলাম, এখানে কে টেন্স টু 0 দিছি। এই জিনিসটা আমাকে মুখস্থ রাখতে হবে। ওয়াইয়ের সাপেক্ষে পরিবর্তন করলে কে টেন্স টু 0 দিয়ে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আদিমানটা বসবে এক্স কমা ওয়াই, নিচের দূরত্বটা কতটুকু পরিবর্তন করছি, কে পরিমাণে পরিবর্তন করছি। আশা করি এই দুইটা সূত্র বোঝা গেছে। আমরা কিন্তু এই সূত্রের সাহায্য নিয়ে এতটুকু করলাম।
তারপরে এখানে আরও অনেক সূত্র আছে, আরও কয়েকটা সূত্র আছে, মোট 6টা সূত্র আর কি। এক্স ডবল এক্স, তাহলে এক্স ডবল এক্স মানে কি? এক্স ডবল এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে এই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ, এক্সের সাপেক্ষে এই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ। তাহলে আমরা খেয়াল করি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? এক্সের সাপেক্ষে। কোন ফাংশনটা? এইখানে আমার কাকে অন্তরীকরণ করতেছি? এইটাকে অন্তরীকরণ করতেছি, ফাংশন এক্স এফ এক্সকে অন্তরীকরণ করতেছি এক্সের সাপেক্ষে। লিখি ওই জিনিসটা, তাহলে কাকে অন্তরীকরণ করতেছি ওই জিনিসটা আমরা লিখি। আমরা এফ এক্সকে অন্তরীকরণ করতেছি একটা এক্সের সাপেক্ষে, এফ এক্সকে অন্তরীকরণ করতেছি এফ এক্স, এইটাকে অন্তরীকরণ করতেছি একটা এক্স, এই শুধুমাত্র এক্সের সাপেক্ষে। যাকে অন্তরীকরণ করতেছি তাকে লিখলাম, এখন কার সাপেক্ষে অন্তরীকরণটা হইতেছে? এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হইতেছে না? তাহলে আমরা জানছিলাম যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হইলে আমরা কি দিই? লিমিট এইচ টেন্ডস টু জিরো। তাহলে আমার কি হইতেছে? এক্সের মান পরিবর্তন হবে, এক্সের দিকে পরিবর্তন হইতেছে এইচ পরিমাণে, ওয়াইয়ের তো কোনো পরিবর্তন হইতেছে না, ওয়াই যেভাবে আসে ওইভাবে রাখলাম। এবং এখানে কত হইতেছে? আদিমান আমরা বসিয়ে দিই, আদিমান হচ্ছে এফ কমা ওয়াই। আর নিচে দূরত্ব কতটুক? দূরত্ব হচ্ছে এইচ পরিমাণের দূরত্ব। তারপরে এফ ডবল আই মানে কি মিন করতেছে আমাকে? ওয়াইয়ের সাপেক্ষে কাকে আমরা ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করব? এফ ওয়াইকে অন্তরীকরণ করব, তাই না? তাহলে যাকে অন্তরীকরণ করব আর যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেই জিনিসটা আগেই বলছিলাম যে ভালো করে দেখতে হবে। তাহলে যার সাপেক্ষে করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে কী পরিমাণে দূরত্ব হয়? ওয়াইয়ের সাপেক্ষে কী পরিমাণে পরিবর্তন করি? ওটা হচ্ছে কে পরিমাণে পরিবর্তন করি। এখানে লিমিট কে টেন্ডস টু জিরো দিলাম। কতটুকু পরিবর্তন করছি? কে পরিমাণে, কেটার নিচে লিখলাম। কাকে পরিবর্তন করতেছি? এফ ওয়াইকে পরিবর্তন করতেছি না, তাহলে এফ ওয়াই লিখলাম দুই পাশে লিখলাম, সামনেরটার আগে মাইনাস, মানে যেটা লাস্টে লিখলাম সেটার আগে মাইনাস চিহ্ন দিলাম। তারপরে কাজ হচ্ছে আমরা ওয়াইয়ের সাপেক্ষে পরিবর্তন করতেছি, সেই কারণে এক্সের সাপেক্ষে তো করতেছি না, এখানে এক্স যেমন আছে তেমন রাখলাম, ওয়াইয়ের দিকে আমরা কি করব? কে পরিমাণে পরিবর্তন করব, শেষ। তারপর এইখানে কত হবে? এই পাশে হবে সবসময় আদিমান, এগুলো আদিমান কোনটা? আদিমান হচ্ছে এতটুকু, এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমার আদিমান বসিয়ে দিলাম। আদিমান কেন বসাইলাম? ওই যে এখানে এফ এক্স ছিল, মানে এক্স ছিল, এই কারণে আমরা এক্স বসাইছি। ওকে, আচ্ছা যাই হোক। তারপরে হচ্ছে এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স, এটাকে এই সূত্রটা আমরা দেখব। আমরা অলরেডি বুঝতে পারছি যে এখানে কী হবে। দেখি আবার বলি, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, যেটা লাস্টে থাকবে তার সাপেক্ষে করতেছি, ওয়াইয়ের সাপেক্ষে কাকে করতেছি? এফ এক্সকে করতেছি। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে লিমিট হবে কে টেন্ডস টু জিরো। কতটুক করছি? ওই কে যেটা করছি না, কে টেন্ডস টু জিরো, এতটুকু পরিবর্তন করছি। তো ওই কারণে কেটাকে নিচে লিখলাম, এবং যাকে পরিবর্তন করতেছি, এফ এক্সকে পরিবর্তন করতেছি, তাহলে এফ এক্স দুই পাশে লিখলাম, লাস্টেরটা আগে মাইনাস। ওয়াইয়ের দিকে পরিবর্তন করতেছি, তাহলে এক্সের দিকে তো করতেছি না, এখানে এক্স কমা ওয়াই প্লাস কে, এবং এখানে কি আদিমানটাই বসে গেল, লাস্টেরটা আদিমানটাই বসে যাবে। তো এখানে যদি খেয়াল করি এফ ওয়াই এক্সের ক্ষেত্রে এক্সের দিকে পরিবর্তন করতেছি, তার মানে এখানে কি হবে? লিমিট এইচ টেন্ডস টু জিরো। কাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি? এফ ওয়াইকে করতেছি, তাহলে এফ ওয়াই দুই পাশে এফ ওয়াই লিখলাম। এক্সের দিকে এইচ পরিমাণে পরিবর্তন করতেছি, তাহলে এক্স প্লাস এইচ। ওয়াইয়ের তো পরিবর্তন করতেছি না, ওইখানে ওয়াই যেমন আছে অমন বসে দিলাম। আর এইখানে লাস্টের দিকে আমরা আদিমানটা লিখব, এক্স কমা ওয়াই, আর নিচে হচ্ছে এইচ। তো এই সূত্রগুলো মনে রাখলে আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো সলভ করব সেগুলোতে করতে গেলে তখন আমাদের জন্য খুবই ইজি লাগবে। কারণ প্রথমে আমার কাজ হচ্ছে সূত্রগুলো আগে ভালো করে আয়ত্ত করা। সূত্র না থাকলে আমরা ম্যাথে যেয়ে অনেক সমস্যার মধ্যে পড়ব। যদি সূত্রগুলো আমার ঠিক মতন রপ্ত করা থাকে তাহলে ওই সমস্যাগুলো আমাদের তখন কিছুই মনে হবে না। যাই হোক, এই সূত্রগুলো আবার একটু সামারাইজ করতেছি, একটু খেয়াল করেন আপনারা। আমার 6টা সূত্র দরকার। তো 6টা সূত্র হচ্ছে এফ এক্স এফ এক্স এফ ওয়াই এফ ডবল এক্স এফ ডবল আই, এফ এক্স ওয়াই এবং এফ ওয়াই এক্স, এই সূত্রগুলো আমার লাগবে এই অধ্যায় করতে গেলে। তাইলে প্রথমে আমরা দুইটা জিনিস আগে মুখস্থই করি। সেটা হচ্ছে এক্সের সাপেক্ষে করতে গেলে
এক্সের সাপেক্ষে যদি হয় অন্তরীকরণ করি আমরা, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো নেব। ওয়াইয়ের সাপেক্ষে হইলে কে টেন্স টু জিরো, এটা মুখস্থ করলাম। তারপরে এক্সের সাপেক্ষে এফকে আমরা কী করতেছি, অন্তরীকরণ করতেছি। তাহলে যাকে অন্তরীকরণ করি তাকে হলো প্রথমে লিখব, তাকে প্রথমে লিখলাম এবং লাস্টেরটা আগে মাইনাস চিহ্ন দিলাম। এক্সের দিকে পরিবর্তন করতেছি, তাইলে এক্সের দিকে পরিবর্তন করলাম এইচ পরিমাণে, ওই যে লিমিট এইচ টেন্স টু জিরো দিছি, এই কারণে এক্সের দিকে এইচ পরিমাণে পরিবর্তন করলাম। তাহলে ওয়াই তো পরিবর্তন করিনি, এই কারণে ওয়াই অপরিবর্তিত আকারে থাকলো, কমা দিয়ে আমরা ওয়াই লিখলাম এবং এই পাশে আদিমানটা বসাইলাম, শেষ। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করলে ওয়াইয়ের সাপেক্ষে ফাংশনকে ওয়াই সাপেক্ষে যদি আমরা এই ফাংশনটাকে করি, তাহলে ফাংশনটা আমরা লিখলাম, শুধুমাত্র ফাংশনটা লিখলাম, এফ লিখলাম আর কি। তারপর ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু করতেছি এই জন্য লিমিট কে টেন্স টু জিরো লিখলাম আর নিচে কে লিখলাম। ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, এক্সের সাপেক্ষে করতেছি না, তাহলে এক্স যেমন আছে অমন রাখলাম, ওয়াইকে শুধুমাত্র ওয়াইয়ের সাপেক্ষে পরিবর্তনটা করলাম, মানে ওয়াইকে পরিবর্তন করলাম কে পরিমাণে, আর এখানে আদিমানটা বসাইলাম। তাহলে এফ ডবল এক্স যেটা লাস্টে থাকে আমরা সেটার সাপেক্ষে পরিবর্তন করি, এফ ডবল এক্স, লাস্টে আছে কে, এক্স আছে, তাহলে এক্সের সাপেক্ষে পরিবর্তন করব এফ এক্সকে। এফ এক্স এই কারণে আমরা চোখ বন্ধ করে এফ এক্স আগে লিখলাম, কিন্তু এক্সের সাপেক্ষে যেহেতু পরিবর্তন করতেছে ওই কারণে তার আগে আমাকে লিমিট এইচ টেন্স টু জিরো লিখতে হবে। তাহলে এফ এক্সকে পরিবর্তন করতেছি, সেখানে এফ এক্স দুইবার লিখলাম, লেখার পরে ব্র্যাকেট দিয়ে আমরা এক্সের দিকে এইচ পরিমাণে পরিবর্তন করতেছি, এই জন্য এক্স প্লাস এইচ লিখলাম এবং ওয়াইকে তো পরিবর্তন করে নেই, এই জন্য কমা দিয়ে আমরা ওয়াই লিখলাম এবং এইখানে আদিমান যেটা আছে ওইটাই লিখলাম। তারপরে হচ্ছে এফ ডবল আই মানে যেহেতু লাস্টে ওয়াই আছে তাহলে আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, কাকে করব, এফ ওয়াইকে করবো, যাকে অন্তরীকরণ করব তাকে প্রথমে লিখলাম, যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করতেছি এই জন্য লিমিট কে টেন্স টু জিরো লিখলাম। ওয়াইয়ের দিকে পরিবর্তন করতেছি, এক্সের দিকে তো না, তাহলে এক্স যেমন আছে তেমন লিখলাম, ওয়াইয়ের দিকে কে পরিমাণে পরিবর্তন করলাম, প্লাস কে দিলাম এবং এখানে আদিমান আর নিচে হচ্ছে কে, যেহেতু কে টেন্স টু জিরো। এইখানেও ঠিক এক, এইখানেও ঠিক এক। আমরা একইভাবে সব সূত্রগুলো, একটা জিনিস যদি আমরা একটা সিকোয়েন্স মনে রাখতে পারি তাহলে আমরা সব এই 6টা সূত্রের সিকোয়েন্সগুলো মনে রাখতে পারবো, তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটাকে ভালো করে বোঝা, একটা যদি ভালো করে বুঝতে পারি তো সবগুলোই আশা করি ভালো করে বুঝতে পারবো। তো আমরা যখন এই অধ্যায়ে যে ম্যাথগুলো করব, সলিউশন করব, তখন দেখতে পারবেন যে এই সূত্রগুলো যদি আমার ভালো করে রপ্ত করা থাকে তখন আমার ম্যাথ করতে খুবই ইজি লাগবে। তো চলেন আমরা কিছু সমস্যা দেখে আসি। আমরা এই অধ্যায়ে যে সমস্যাটা প্রথমে দেখব সেটি হচ্ছে যে ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন এক্স কমা ওয়াই নট ইকুয়াল টু জিরো এবং জিরো যখন এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো হলে দেখাও যে এফ এক্স 0,0 ও এফ ওয়াই 0,0 বিদ্যমান, কিন্তু এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 বিন্দুতে ফাংশনটা বিচ্ছিন্ন। আরও দেখাইতে বলছে যে এফ এক্স ওয়াই 0,0 ইকুয়াল টু এফ ওয়াই এক্স 0,0 হবে কিনা তা মন্তব্য করো। তো এখানে অনেক কিছুই বলছে, একটা প্রশ্নের মধ্যে অনেক কিছুই ঢুকিয়ে দিছে। যাই হোক, আমাদের প্রথমে কোশ্চেনটাকে বুঝতে হবে আগে। তো এই এফ এক্স 0,0 ও এফ ওয়াই 0,0 বিদ্যমান, আমরা এতটুকু আগে বুঝি, বিদ্যমান পর্যন্ত বুঝি। বিদ্যমান মানে কি, ওদের নির্দিষ্ট একটা ফিক্সড মান আসবে, একটা মান আসবে। তাহলে একটা মান যদি একটা ফিক্সড মান আসে তখন আমরা বলতে পারি সেটাকে বিদ্যমান। কিন্তু এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 বিন্দুতে ফাংশনটা নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা বিদ্যমান এখানে বলছে, বলার পরে এত বিন্দুতে নাকি ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তা আমরা জানি বিচ্ছিন্ন বলে দাবি করতে হলে সেটাকে কি করতে হবে, সেটাকে বিদ্যমান নয় এটা প্রমাণ করতে হবে। বিদ্যমান নয় প্রমাণ করলে আমরা সেটাকে বিচ্ছিন্ন বলতে পারি। কিন্তু এখানে দেখতে পারলাম তো এটা বিদ্যমান, এখানে আবার প্রমাণ করতে হবে এটা বিদ্যমান নয়। আমরা আগেও আলোচনা করছি, এখনও বলতেছি, একটা ফাংশনকে বিদ্যমান দাবি করতে পারি, আমরা খুব সহজে বিদ্যমান দাবি করতে পারি, কিন্তু বিদ্যমান নয় দাবি করতে হলে বিদ্যমান নয় হওয়ার সম্ভাবনা খুব কম, মাত্র 1%। তো ওই 1% ধরে আমরা এটাকে কি করব, বিদ্যমান নয় দাবি করে এটাকে বিচ্ছিন্ন বানিয়ে দেব এবং এইখানে এই দুইটাকে বিদ্যমান আমরা প্রমাণ করব। যাই হোক, আমরা প্রথমে এই অংশটুকু করি, এই অংশটুকু করার পর তারপরে এই এতটুকু নিয়ে আলোচনা করা হয় পরে। তো প্রথমেই যে জিনিসটা কি বলছে, এফ এক্স, আচ্ছা এই কথা লেখার আগে প্রথমে লিখবো যে প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ কথাটা লেখার পর এই বিশাল যে সমীকরণটা এটা লিখবো এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এই কথাটা লেখার পরে তারপরে লিখবো এফ এক্স 0,0। এফ এক্স 0,0 কি, তো আমরা কিছুক্ষণ আগে কিন্তু সূত্র দেখছিলাম
সূত্রগুলো দেখছি যে একটু লিখে দিই, এফ এক্স ইকুয়াল টু কত, যেহেতু এক্সের সাপেক্ষে এফকে আমরা কী করব, এক্সের সাপেক্ষে এফকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে আগে লিখি, এফকে সেই জন্য আগে লিখতেছি, এখানে মাইনাস চিহ্ন। তাহলে এক্সের সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি তখন হবে লিমিট এইচ টেন্স টু 0 এবং নিচে এইচ বসে গেল। তাহলে কার দিকে পরিবর্তন হইতেছে, এক্সের দিকে পরিবর্তন হইতেছে, ওই কারণে কী লিখব, এক্স প্লাস এইচ ওয়াই ওই রকম, এবং এখানে আদিমান। আচ্ছা, এখানে একটা কথা, সেটি হচ্ছে আমরা কিন্তু সূত্র যখন দেখছিলাম, সূত্রে কিন্তু আমরা এখানে এক্স কমা ওয়াই লিখি নি, তাই না? এক্স কমা ওয়াই আমি ইচ্ছে করে লিখি নাই, কারণ হচ্ছে ওইখানে যদি আমি এক্স কমা ওয়াই দিয়ে বুঝাইতে যাইতাম তখন আমাদের সূত্রটা বুঝতে অনেকটা টাফ হয়ে যাইতো। তো আমি একবার বলে দিতেছি যে ওই যে আমি যেখানে এফ এক্স, এফ ওয়াই, এফ ডবল এক্স, এফ ডবল ওয়াই, এফ এক্স ওয়াই, এই ধরনের যেগুলো দেখছি সবগুলোর এখানে কিন্তু এক্স কমা ওয়াই এগুলো বসবে, ঠিক আছে? ওই কথাটা এখানে বলা হয় নাই, কারণ তখন যদি বলতাম তখন আরও হিজিবিজি হয়ে যেত ব্যাপারটা। কারণ হচ্ছে তখন আমাদের মূল টার্গেট ছিল সূত্র বোঝা, সূত্রটা বুঝাই, তারপরে যদি একটা জায়গায় নির্দিষ্ট করে বলা হয় যে এইখানে আমাদের এক্স ওয়াই বসবে, তখন ওই ব্যাপারটা সহজে মনে থাকবে। তো যাই হোক, এখানে এক্স কমা ওয়াই হবে, তো এইখানে এই পাশে কত বসে, এক্স কমা ওয়াই, তাই না? তো এই সূত্রটাই এখানে আমরা অ্যাপ্লাই করি, যে এফ এক্সের মান নির্ণয় করতে বলছে তারা, এই যেখান থেকে এফ এক্সের মান নির্ণয় করতে বলছে এবং বলছে এটা নাকি বিদ্যমান হবে, মানে একটা ফিক্সড মান আসবে। তো সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি তখন কত হয়, লিমিট এইচ টেন্স টু 0, এখানে এক্স ওয়াই এর সাথে তুলনা করি যদি, তাহলে এক্সের মান কত 0, ওয়াইয়ের মান কত 0, তো ওইখানে লিখে দিই, ডাইরেক্ট লিখে দিই ফাংশন, দুইটা ফাংশন লিখলাম, যেহেতু এক্সের সাপেক্ষে এফকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এবং দুইটা এফ লিখলাম। তারপরে কি, এক্স প্লাস এইচ, কারণ এক্সের দিকে পরিবর্তন হয়েছে এবং ওয়াই তো এর ওই রকমই থাকলো, এখানে এক্সের মানও ওয়াই, এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, এই কারণে 0 লিখছি। এখানেও 00, কারণ এক্স আর ওয়াইয়ের মান, এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, ওরা বলে দিছে। আর নিচে কত হবে, নিচে হচ্ছে এইচ। তারপরের লাইনে আমরা খেয়াল করি কি লিখতে পারি, যে লিমিট এইচ টেন্স টু 0, তো এইখান থেকে আমরা 1/h এই কথাটা লিখলাম এবং পাশে যে জিনিসটা এটাকে আমরা জাস্ট সরিয়ে লিখলাম, মানে নিচে লিখলাম, পাশে লিখলাম আর কি, এটাকে আমরা পাশে লিখতেছি। 0 আর h গুণ করলে, h যোগ করলে কত হয়, h, 0 মাইনাস ফাংশন 0,0। এখন খেয়াল করি আমরা এখানে কী কাজটা করছি, জাস্ট 1/hটাকে একটু বাইরে লিখছি এবং এই জিনিসটাকে একটু পাশে লিখছি, এটাই, আর কিছু না। এখন আমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা ডাইরেক্ট যদি এইচের মানটা এখানে বসাই দিই তাহলে তো হয়ে যেতেছে, তাই না? কিন্তু আসলে না, আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করব যাতে ইনফিনিটিভ না আসে। ইনফিনিটিভ আসলে তখন আমরা বিদ্যমানতা প্রমাণ করতে পারবো না। তো আমার কাজ হচ্ছে এই টাইপের যে ম্যাথগুলো আছে, আমরা যে ধরনের সূত্রগুলো দেখছি ওই সূত্রগুলোতে অ্যাপ্লাই করার সময় আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে এইচের মান যদি আমি এখানে বসায় দেই তখন তো এটা ইনফিনিটিভ চলে আসবে, এই মানটা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে ইনফিনিটি না আসে। এই কারণে যতক্ষণ আমরা অঙ্কটা করতে পারি ততক্ষণ করে যাব, ইনফিনিটি না আসার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি দেখি যে ইনফিনিটি আসতেছে তখন তো আর কিছু করার নেই, বুঝে গেছে? কিন্তু আমাকে চেষ্টা করতে হবে যাতে ইনফিনিটি না আসে। তাহলে লিখলাম হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, আমি যদি 0-এর মান বসায় দিই তখন নিচে 0 হয়, নিচে 0 হইলে উপরে সামথিং, উপরে যে কোনো একটা কিছু থাকলে তখন ওটা কী হয়ে যায়, ইনফিনিটিভ হয়ে আসে। তো এই কারণে আমরা এইচের মানটা, এইচ টেন্স টু 0, তো এখানে মানটা আমরা বসাই দিছি না, তাহলে 1/h। হ্যাঁ, এখন আমরা খেয়াল করি এখানে ফাংশনটা বলছে h, 0, মানে এক্সের মান h, ওয়াইয়ের মান হচ্ছে 0। তাহলে আমরা উপরের যে ফাংশনটা দেখতেছি এই ফাংশনের ক্ষেত্রে এইচের মান আছে কিন্তু ওয়াইয়ের মান নাই। তার মানে আমরা দেখি কোন সত্যটা, এই সত্যতে কি বলছে, এক্স ওয়াই নট ইকুয়াল টু 0, মানে এক্সের মানও 0 না, ওয়াইয়ের মানও 0 হবে না, বা এরকম বোঝায় যে এক্সের মান 0 হবে না কিন্তু ওয়াইয়ের মান 0, মানে যে কোনো একটা মান 0 না হইলেই তখন আমরা এই শর্তটা মানতেছে, তখন আমরা এই ফাংশনটা লিখতে পারি। তো এখানে যদি তাকাই আমরা ওয়াইয়ের মান 0 পাইতেছি, এক্সের মান তো 0 না, এক্সের মান তো এইচ, তাহলে আমরা এই ফাংশনটা কথা লিখতে পারি। তো এখানে আমরা ডাইরেক্ট লিখে দিই এইচের মান, এক্সের মান হচ্ছে এইচ, ওয়াইয়ের মান 0, তাহলে এখানে ডাইরেক্ট লিখে দিতেছি, একবারে ডাইরেক্ট লিখতেছি সেটা,
এইচ ইন্টু ওয়াইয়ের মান 0, নিচে কত হইতেছে এইচ স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস এইটার মান কত, এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0। দেখি যখন এক্স এবং ওয়াইয়ের মান 0 তখন কোন ফাংশনটা লিখতে পারি, এই যে এই ফাংশনটা মানে 0 ফাংশন, তাহলে এটার মান 0। তাহলে কি লেখা যায়, লিমিট এইচ টেন্স টু 0 1/h। তো আমরা দেখতে পারতেছি এইচ এবং 0 গুণ হয়ে উপরে 0 বসে গেল, তাহলে 0 সাপেক্ষে কোনো কিছু ভাগ করলে ওটার মান কত হয়, 0ই হয়। তাহলে আমরা কত পাইলাম, লিমিট এইচ টেন্স টু 0, তখন কিন্তু এইচটা এই 0-এর সাথে গুণ হয়, এটা সম্পূর্ণটা 0 হয়ে গেল। তাহলে এটার সাপেক্ষে 0টা কি, লিমিটের সাপেক্ষে ধ্রুবক, ধ্রুবককে লিমিট করলে ওই ধ্রুবকটা নিজেই বসে। তাইলে আমরা পাইলাম একটা নির্দিষ্ট মান, একটা ফিক্সড মান পাইলাম, সেই মানটা কত, 0। তো যেহেতু এটা একটা ফিক্সড মান পাইলাম, তাহলে দেখতে পারতেছি যে f(x) 0,0 বিন্দুতে এটা কি, এটা হচ্ছে বিদ্যমান কারণ একটা নির্দিষ্ট মান আসছে, এই কারণে আমরা বলতে পারি বিদ্যমান। তো দেখি এইটার ক্ষেত্রে কি হয়, fy বার করবো আমরা এখন, fy। তো বোঝার সুবিধার্থে এখানে আমরা fy সূত্রটা একটু লিখে দিই। fy সূত্রটা কি, যখন y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো f কে, তখন k টেন্স টু 0, তখন হবে k টেন্স টু 0, এবং y এর সাপেক্ষে করতেছি k টেন্স টু 0 হইল, এবং পরিবর্তনটা কোন দিকে হইতেছে, k এর দিকে, মানে y এর দিকে পরিবর্তন হবে, y এর দিকে, x এর দিকে কোনো পরিবর্তন না, তাহলে x ওই রকমই থাকলো এবং y এর দিকে পরিবর্তন হলো k পরিমাণে। তো বাকি যা আছে সব একই সেম, তো আমরা সূত্রটা লিখলাম পাশে কারণ বোঝার সুবিধার্থে। তো এখন এখানে আমরা কি বার করব, fy 0,0 এটা বার করতেছি, এই মানটা বার করতেছি, দেখি এটা বিদ্যমান হয় নাকি এটার মতন, ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি লিমিট y এর সাপেক্ষে, এই কারণে আমরা কি লিখব, k টেন্স টু 0, এবং fকে আমরা y এর সাপেক্ষে fকে কি করতেছি, ডিফারেন্সিয়েশন করব, তাহলে f লিখলাম, দুই পাশে f লিখি, তারপরে ডাইরেক্ট মানটা বসিয়ে দিই ওই সূত্র অনুযায়ী, তারপরে y এর মান হচ্ছে 0 প্লাস k, এবং এখানে কত হবে 0,0, কারণ এখানে আদি মানটা হচ্ছে 0,0, এই কারণে আমরা এই পাশে আদি মানটা বসিয়ে দিতেছি, আর নিচে হচ্ছে k। তাহলে লিমিট k টেন্স টু 0 1/k, এটাকে পাশে লিখলাম আমরা, তাহলে ফাংশন অফ 0,k, কারণ 0 আর k যোগ করলে kই হয়, মাইনাস ফাংশন অফ 0,0। এই কথাটা আবারও বলতেছি যে k এর মান যদি আমি নিচে বসাই তাহলে মানটা ইনফিনিটিভ আসতেছে। আমাদের টার্গেট হচ্ছে যত কিছু করেই হোক ওটাকে ইনফিনিটিভ যাতে না আসে সেই ব্যবস্থা করা। ইনফিনিটিভ চলে আসলে তখন তো আর কিছু করার নেই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে ইনফিনিটিভটা না আসে। তাহলে লিমিট k টেন্স টু 0, এই ইনফিনিটিভ যাতে না আসে এই কারণে আমরা কী করলাম, এখানে k এর মানটা বসাই দিলাম না, ওকে, 1/k। এখন এখানে বলছে x এর মান 0, y এর মান k, তার মানে এরা হচ্ছে নট ইকুয়াল টু 0, তাইলে ফাংশনটা মানতেছে এই ফাংশনটার কথা বলতেছে তারা। তো এখানে আমরা f মানে x এবং y এর মানটা বসিয়ে দিয়ে কী মানটা হয় দেখি, 0 x এর মান 0, y এর মান k, তাহলে x স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস ফাংশন অফ 0,0, তাহলে মানে x এবং y এর মান 0 কোথায়, x এবং y এর মান যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেই ফাংশনটা হচ্ছে 0 ফাংশন, তাহলে আমরা 0 লিখতে পারি। তাহলে লিমিট k টেন্স টু 0 1/k, উপরে হয়ে গেল কি 0 এবং নিচে সামথিং, মানে নিচে k স্কোয়ার থাকতেছে, তাহলে 0 উপরে যদি 0 থাকে নিচে যদি কোনো কিছু থাকে তাহলে সম্পূর্ণটাকে 0 বানিয়ে দিতেছে, তাহলে 0 হয়ে গেল, ওকে। আমরা এখানে কি কাজটা করছি আবার একটু বলতেছি, এইটা যদি 0 মানে এত থেকে 0 বিয়োগ হলে তো এতই থাকে, তো 0টা লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে এর পরবর্তী লাইনে এখানে কী হইতেছে, 0 আর k গুণ হয়ে গেলে যায় 0ই হইলো, তো এই টোটালটার মান কত হয়ে যেতেছে, 0 হয়ে যেতেছে। তারপরে আমরা লিখতে পারি যে লিমিট k টেন্স টু 0, এটা 1/k এর সাথে গুণ হয়ে 0 হয়ে গেল, তাহলে 0 সাপেক্ষে লিমিট ধ্রুবক, 0 একটা ধ্রুবক মানে একটা নির্দিষ্ট সংখ্যা, ওই নির্দিষ্ট সংখ্যাকে যদি আমরা লিমিট করি তাহলে ওই সংখ্যাটাই বসতেছে। তো এখানে দেখতে পারলাম যে fy 0,0 এটাতেও একটা নির্দিষ্ট মান আসলো, এই নির্দিষ্ট মান আমাকে ইন্ডিকেট করতেছে এরা কি, এই fx 0,0 এবং fy 0,0 এরা হচ্ছে বিদ্যমান, কারণ হচ্ছে এদের একটা নির্দিষ্ট মান আসছে।
যাই হোক, পরবর্তী যে কথাটা বলছে, কিন্তু এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 বিন্দুতে নাকি ফাংশনটা আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ফাংশনটা বিচ্ছিন্ন হইতে গেলে আমাকে প্রমাণ করতে হবে বিদ্যমান নয়। তো একটা ফাংশনকে কোনো লিমিটের সাপেক্ষে আমরা সেটাকে বিদ্যমান বলে দাবি করার সম্ভাবনা অনেক অনেক বেশি, কিন্তু বিদ্যমান নয় বলে দাবি করার সম্ভাবনা শুধুমাত্র 1%। তো আমরা ওই 1% নিয়ে আলোচনা করে দেখি যে এখানে কি বিদ্যমান নয় বলে দাবি করতে পারি নাকি। যদি বিদ্যমান নয় বলে দাবি করতে পারি তখন আমরা সেটাকে বলবো বিচ্ছিন্ন, এত বিন্দুতে বিচ্ছিন্ন, তাই না? তো আমরা এর পরবর্তীটুকু দেখি। তাহলে আমরা প্রমাণ করব হচ্ছে এত এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন নাকি, এইটা। তাহলে বিচ্ছিন্ন নাকি এটা প্রমাণ করতে হলে তো আমাকে প্রথমে প্রমাণ করতে হচ্ছে যে বিদ্যমান নয় এটা, তাই না? তার বিদ্যমান নয় প্রমাণ করার জন্য যা যা লেখা লাগে সেগুলো লিখি। লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0। এখন একটু খেয়াল করি, এক্সের মান এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0, তার মানে এক্সের মান 0 না, 0-র কাছাকাছি, 0 নয় 0-র কাছাকাছি। তাহলে এক্সের মান 0 নয় কোথায়? এক্স এবং ওয়াইয়ের মান 0 নয় হচ্ছে এই যে এই ফাংশনটার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে ফাংশন অফ এক্স ওয়াইয়ের বদলে কত লিখতে পারি? এইটা লিখতে পারি, এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা এখন কোনো একটা রেখা বরাবর সেটাকে, এই ফাংশনটাকে কোনো একটা রেখা বরাবর প্রয়োগ করে আমাকে দেখতে হবে সেটা কি আমার বিদ্যমান নয় কি না। তাহলে বিদ্যমান নয় বলার জন্য একটা রেখা, অনেকগুলো রেখা আছে, তার মধ্যে একটা রেখাতে আমি না বিদ্যমান নয় প্রমাণ করতে পারি। তাহলে সেই রেখাটা কোনটা ওইটা আমাকে খুঁজে বের করতে হবে। তো পাওয়ার যদি সেম হয়, আমরা জানি এখানে উপরে পাওয়ার কত, এই পদটার পাওয়ার 2, কারণ এক্সেরও 1 ওয়াইয়েরও 1, এখানে 2 হলো, নিচের পদগুলোরও পাওয়ার 2। তাহলে পাওয়ার যেহেতু সেম, তাহলে আমরা এটাকে কি করব, এটাকে আমরা দেব হচ্ছে y ইকুয়াল টু mx রেখা বরাবর এটাকে প্রয়োগ করব, ঠিক আছে? তো লিমিট x টেন্স টু 0, এক্সের মান আমরা এখন ওয়াইয়ের মান বসাই, ওয়াইয়ের মান হচ্ছে mx এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের মানটা বসাই mx তারপর একটা স্কোয়ার। ওয়াই টেন্স টু 0 লিখলাম না, কারণ ওয়াইয়ের মান তো আমরা বসাইছি এই কারণেই। তো নিচে হচ্ছে লিমিট x টেন্স টু 0 কত হয়, এম এক্স স্কোয়ার, এখানে নিচ থেকে কী কমন যায়, এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন গেলে কত থাকে, 1 প্লাস এম স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার কাটা, তাহলে আমার মান আসলো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ইকুয়াল টু এই মানটা। তাহলে এই মানটা এটার জন্য ধ্রুবক, তাহলে ধ্রুবককে লিমিট করলে ওই ধ্রুবক নিজেই বুঝতেছে। তাহলে আমরা দেখতে পারতেছি এম চলে আসছে। আমরা জানি লিমিটের অ্যান্সারে যদি এম আসে তাহলে এম এর মান চেঞ্জ করলে লিমিটের মান চেঞ্জ হয়, আর লিমিটের মান যদি ভিন্ন ভিন্ন হয় সেক্ষেত্রে আমার কি হয়, সেই ফাংশনটা ওই লিমিটের সাপেক্ষে হচ্ছে বিদ্যমান নয়, এটা বলে দাবি করতে পারি। তাহলে এই কথাটা লেখার পর লিখব যে এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য এম এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমার সীমাস্থ মান ভিন্ন ভিন্ন হবে। সুতরাং তাহলে কথাটা লিখব, তাহলে এই লিমিট এক্স টেন্স টু 0 ওয়াই টেন্স টু 0 ফাংশন অফ এক্স কমা ওয়াই বিদ্যমান নয়। তো আমরা তখন বিদ্যমান নয় বলে দাবি করলাম। তারপরে লিখবো যে যেহেতু বিদ্যমান নয়, তারপরে কথাটা লিখবো যে যেহেতু বিদ্যমান নয়, সুতরাং ওই যে প্রশ্ন দেখে এই কথাটা লিখবো। সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 বিন্দুতে ফাংশন অফ এক্স কমা ওয়াই বিচ্ছিন্ন। তো আমরা এতক্ষণ দেখলাম যে এইটা বিদ্যমান, এইটাও বিদ্যমান, কারণ এদের একটা ফিক্সড মান আসছে, এবং এত বিন্দুতে নাকি এই ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ আমরা দেখতে পারলাম যে আমাদের যে অ্যান্সারটা আসলো ওই অ্যান্সারে এমন একটা মান আসছে যেখানে আমার এম এর মান চেঞ্জ করলে আমার লিমিটের মানটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে ভিন্ন ভিন্ন মান আসছে, এই কারণে আমরা এটাকে বিদ্যমান বলে দাবি করলাম। তাহলে আমার এত বিন্দুতেও এটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেল। তো এখন আমার কাজ হচ্ছে, এরা আরও একটা কাজ দিছে, সেটা হচ্ছে ফাংশন মানে এফ এক্স ওয়াই 0,0 ইকুয়াল টু নাকি এফ ওয়াই এক্স 0,0 হবে কি না তা মন্তব্য করো। ওরা কিন্তু আমাকে দেখাইতে বলে না যে এটা ইকুয়াল টু এটা, এই পাশ দেখাও, এরা এই জিনিসটা বলে নাই। এরা বলছে এত আর এত হয় কি না সেটা মন্তব্য করতে বলছে। এখন এটা সমান হইতেও পারে, নাও হইতে পারে। সমান যদি না হয় তাহলে বলবো আমরা হয় নাই, সমান যদি হয় তাহলে বলবো হয়েছে। আমাকে মন্তব্য করতে বলছে, আমাকে প্রমাণ করতে বলে নাই। তা আমরা এক পাশ করলেই সেই জিনিসটা বুঝে যাব। আচ্ছা যাই হোক, আমরা
এই অংশটুকু এখন দেখার চেষ্টা করি, এতটুকু। দ্বিতীয় অংশ কথাটা লিখব, দ্বিতীয় অংশ কথাটা লেখার পরে এই যে এই পাশটা লিখি আগে, এফ এক্স ওয়াই 0,0। তো এইটার সূত্র কি একটু বোঝার জন্য পাশে লিখে দিতেছি, এফ এক্স ওয়াই। এটা সূত্র আমরা কি দেখছিলাম, যেহেতু লাস্টে আছে ওয়াই, তার মানে ওয়াইয়ের সাপেক্ষে আমরা এফ এক্সকে ডিফারেন্সিয়েশন করতেছি, তাইলে যাকে ডিফারেন্সিয়েশন করি তাকে আমরা দুইবার লিখি, সামনে এবং পিছনে। তো পিছনে যেটা আছে সেটা সামনে একটা মাইনাস চিহ্ন দিলাম, এবং যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে মানে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হইতেছে, এখানে আমরা লিমিট কে টেন্স টু 0 দিতে পারি, আর নিচে কে। এখন আমার হচ্ছে ওয়াইয়ের দিকে পরিবর্তন হইতেছে, তার মানে এক্স যেমন আছে ওই রকম থাকলো, এবং ওয়াইয়ের দিকে পরিবর্তন হইতেছে ওয়াই প্লাস কে। এই পাশে হইতেছে আমার আদিমান। আচ্ছা, এখানে আমরা এক্স ওয়াই লিখবো, এক্স ওয়াই কথাটা লিখে এক্স ওয়াই কথাটা পাশে লিখবো আমরা, এক্স কমা ওয়াই এই কথাটা লিখে তারপর ইকুয়াল টু চিহ্ন দিব। তো আদিমান কোনটা, এক্স কমা ওয়াই, ঠিক আছে। তো এই মানটা আমরা এইখানে প্রয়োগ করার চেষ্টা করব, কারণ এই সূত্রটা নির্দেশ করতেছে, এই সূত্রের কথাই নির্দেশ করতেছে। তাইলে আমার ওয়াই যেহেতু ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাইলে আমরা লিখবো যে লিমিট কে টেন্স টু 0। তো লিমিট কে টেন্স টু 0 লেখার পরে তারপরে কাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, এফ এক্সকে ডিফারেন্সিয়েশন করতেছি। তাহলে এফ এক্স দুইবার লিখলাম, এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম, এবং কে হচ্ছে নিচে। এখন ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে ওয়াইয়ের দিকে পরিবর্তন হবে। ওয়াইয়ের সাপেক্ষে যেহেতু করতেছি, তাহলে কি হবে, ওয়াইয়ের দিকে পরিবর্তন হবে। তাহলে এখানে আমার এক্স কোনটা, এক্সের মান 0, ওয়াইয়ের মানও 0। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 0, মানে হচ্ছে এক্স লিখলাম, এক্সের মান যেহেতু 0, তাহলে ডাইরেক্ট লিখলাম 0 প্লাস কে, ওয়াইয়ের দিকে পরিবর্তন হইল। আর এখানে তো আদিমান যেটা আছে ওইটাই বসে গেল, আদিমান 0,0, এই জিনিসটা আমরা লিখলাম। তো এর পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, যে লিমিট কে টেন্স টু 0। এখন 1/k পাশে লিখলাম, এবং এইটাকে আমরা একটু পাশে 1/k এটাকে বের করে এই উপরের জিনিসটাকে একটু পাশে লেখার চেষ্টা করতেছি। তাহলে এফ এক্স 0, এখানে 0,k মাইনাস এফ এক্স 0,0 এই জিনিসটা। তো আমরা তো ইনফিনিটিভ যাতে না আসে সেই জন্য সর্বোচ্চ ট্রাই করব যাতে করে ইনফিনিটিভটা না আসে, সেই কারণে আমরা এখানে কে এর মানটা বসাই দিছি না। তো আমরা এখন এই যে এফ এক্স 0,0 এই এবং এফ এক্স 0,k এবং এফ এক্স 0,0 এখান থেকে বার করার চেষ্টা করি। তো আমরা যদি 0,k এটা কোন ফাংশন হবে একটু খোঁজার চেষ্টা করি। আমাদের অনেকেরই মনে হইতেছে 0,k ফাংশনটা হচ্ছে এইটা, তাই না? এবং 0,0 এইটার ফাংশনটা হবে 0, মানে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0, তাহলে এটাই তো নির্দেশ করতেছে, তাই না? এখানে ওয়াইয়ের মান, এক্সের মান 0, ওয়াইয়ের মান কে, তাহলে তো এইটাই এই ফাংশনটা নির্দেশ করতেছে, সেটা না? তাহলে আমরা এখন কাজ করবো, এটাকে বসায় দেবো এখানে। কিন্তু আসলে অ্যাবসলিউটলি ভুল, যে আমরা যদি এইভাবে করতে চাই, এখানে যদি ওই মানটা বসাতে চাই, তাহলে আমরা সম্পূর্ণ ডাহা ফেল করছি এখানে। তো এই জায়গাতে আমাকে বুঝতে হবে সেই জিনিসটা, আমরা যখন এফ এক্স নির্ণয় করলাম তখন কিন্তু আমার যাকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাকে কী করি, তাকে দুই পাশে লিখি, তাই না? এখানে একটা মান থাকবে, এখানে একটা মান থাকবে, মাঝখানে মাইনাস চিহ্ন, এবং এক্সের সাপেক্ষে যেহেতু এখানে লিমিট এইচ টেন্স টু 0 এবং নিচে হচ্ছে এইচ। তো এখন খেয়াল করি, এখানে কিন্তু আমার ফাংশন ছিল, এফ ছিল, এখানে শুধুমাত্র ফাংশন ছিল। ওই কারণে আমরা এখানে যেহেতু ফাংশন এক্স ওয়াই আছে, ওই কারণে আমরা এই মানটা থেকে ডাইরেক্ট মানটা বসাই দিছি। কিন্তু এখানে যদি খেয়াল করি, এখানে তো শুধুমাত্র ফাংশন নাই, এখানে ফাংশন অফ এক্স মানে এফ এক্স আছে। এখানে কি আমার এফ এক্স দেওয়া ছিল না, এখানে তো এফ দেওয়া ছিল, এখানে ফাংশন দেওয়া ছিল। ওই কারণে আমরা ডাইরেক্ট আগে যেটা করলাম সেখানে মানটা বসাইতে পারছি ওইখানে। কিন্তু এইখানে এফ এক্স যেহেতু আছে, তার মানে আমরা এইখান থেকে মানটা বসাইতে পারি না। তো এই কারণে আমার অনেক খাটাখাটনি করা লাগবে এই অঙ্কটা নিয়ে, একটু ভেজাল অঙ্ক, যাই হোক, কিন্তু করতে তো হবে, কিছু তো করার নেই। তাহলে 1/k লিখলাম, এখন থার্ড ব্র্যাকেট দিলাম। এইটাকে, এই যেটা আছে এটাকে আমরা এইভাবে চিন্তা করি, আমরা এটার মান নির্ণয় করব, এফ এক্স 0,k। তাহলে এফ এক্স 0,k কত হবে, এফ এক্স 0,k যেহেতু এক্সের সাপেক্ষে এফকে আমরা কী করব, ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে, সেই কারণে আমরা দেব লিমিট, এটা আবার আমরা সূত্রতে প্রয়োগ করতেছি,
এটা তো সূত্রতে প্রয়োগ করলাম, করে দেখতে পারলাম যে এফ এক্স আছে, তার মানে এফ এক্সের মান যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা এটাকে এই এফ এক্সকে আবার সূত্রে প্রয়োগ করতেছি, ঠিক আছে। এইচ টেন্স টু জিরো, কারণ এক্সের সাপেক্ষে হইলে এইচ টেন্স টু জিরো হয়, নিচে হইল এইচ এবং উপরে কত হবে, উপরে কাকে আমরা করতেছি ডিফারেন্সিয়েশন, এফকে, এক্সের সাপেক্ষে এফকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এফ লিখলাম দুই পাশে, এখানে একটা মাইনাস চিহ্ন, ব্র্যাকেট দিলাম, তাহলে এক্সের সাপেক্ষে যেহেতু, তাহলে এক্সের পরিবর্তন হবে, তাহলে আমরা লিখতে পারি 0 প্লাস এইচ, কারণ এইচ পরিমাণে এক্সের দিকে পরিবর্তন হয়েছে এবং ওয়াইয়ের তো কোনো পরিবর্তন হয়নি, ওয়াইয়ের মান এখানে কত, ওয়াইয়ের মান কে লিখলাম, এখানে হচ্ছে আদিমান বসবে। তো আদিমান কোনটা, এইটার জন্য আদিমানটা কোনটা, আমরা যেহেতু এইটার সূত্র প্রয়োগ করতেছি তাহলে এইটার কথা চিন্তা করি, এটার জন্য আদিমান কোনটা, 0, লিখলাম। তো এইটা আমার পাইলাম হচ্ছে এইটার মান মাইনাস এটার ক্ষেত্রে সূত্রটা কী হয় একটু খেয়াল করি, যেহেতু আবার এক্সের সাপেক্ষে এফকে ডিফারেন্সিয়েশন করতেছি, এক্সের সাপেক্ষে, মনে রাখি এক্সের সাপেক্ষে, জিনিসগুলো বুঝতে হবে এক্সের সাপেক্ষে নাকি ওয়াইয়ের সাপেক্ষে। এক্সের সাপেক্ষে যেহেতু তাইলে আমরা লিখব হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, ওয়াইয়ের সাপেক্ষে যদি হতো তাহলে লিমিট কে টেন্স টু জিরোতে আমরা করতাম। তারপরে এফকে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, এখানে একটা এফ এখানে একটা এফ দিলাম, আদিমান কোনটা, আদিমান হচ্ছে 0,0, আদিমান আগে দিয়ে দিলাম, নিচে হবে কত, এইচ টেন্স টু জিরো, এখানে নিচে হবে এইচ, পাশে কত হবে, এক্সের সাপেক্ষে করতেছি তার মানে এক্সের দিকে পরিবর্তিত হবে, এক্সের দিকে, তার মানে আমরা লিখতে পারি 0 প্লাস এইচ, এক্সের দিকে পরিবর্তিত হলো, তাহলে ওয়াইয়ের দিকে তো হবে না, ওয়াই যেরকম আছে সেরকম, মানে 0 ছিল 0ই লিখলাম, এক্সের দিকে হয়েছিল ওই কারণে আমরা এক্সের মান 0 প্লাস এইচ পরিমাণে পরিবর্তিত হয়েছে, এখানে এইচ লিখছি। আশা করি এই লাইনটুকু বুঝতে পারছি, এই লাইনটুকু বোঝা গেছে আশা করতেছি। তো এখন একটা ইন্টারেস্টেড ব্যাপার, সেটা হচ্ছে আমরা কিন্তু এফ এক্সের মান আগেই বার করছিলাম, কিছুক্ষণ আগে কিন্তু এফ এক্সের মান বার করছিলাম যেটা ছিল 0। আমাকে যদি এখানে এই অঙ্কটার জন্য এফ এক্সের মান যেহেতু বার করছি, সেই কারণে আমরা আগে থেকে মানটা জানতে পারতেছি, কিন্তু যদি আমাকে এফ এক্সের মান আগে না বার করতে বলতো তাহলে কিন্তু আমাকে এই অঙ্কটা করতে হইতো, ঠিক আছে। এফ এক্সের মান যেহেতু আমরা আগে বার করছি, সেই কারণে আমরা অ্যাডভান্টেজটা তো নিতেই পারি, তাই না। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে এইটার বদলে, যেহেতু আমরা কিছুক্ষণ আগে মানটা বার করছিলাম 0, এটার বদলে আমরা 0 লিখে দিতে পারি। কিন্তু কখনও যদি এফ এক্সের মান বের না করে দেয় তাহলে আমরা ওই জিনিসটা এখানে সম্পূর্ণটা করে আসব, না করলে আমার হবে না। এখানে যেহেতু আমাকে বের করতে বলছে এবং আমরা বের করছি, এই কারণে আমরা সেই অ্যাডভান্টেজটা নিতেছি। একই কথাটা এখানে জাস্ট লিখব যেটা আগে করা হয়েছিল এফ এক্স 0,0 এটার ক্ষেত্রে। তো এটার বদলে আমরা কত লিখতে পারি, 0 লিখতে পারি, কারণ আমরা আগে করছিলাম কিছুক্ষণ, এই অঙ্কতে আমরা একটু আগে করলাম সেই জিনিসটা। তাহলে এখন কত হইতেছে যে লিমিট কে টেন্স টু 0 1/k, তাহলে 0 তো লেখার দরকার নেই, 0 লেখাও যে কথা, না লেখাও সেই কথা। তাহলে আমরা এখন করব হচ্ছে যে লিমিট এইচ টেন্স টু 0, এবং এখানে কত হইতেছে 0 আর এইচ যোগ করলে তো এইচ হয়, তাহলে আমরা এখানে ডাইরেক্ট এইচই লিখতে পারি। তা এইখানে আমরা তাকালে দেখতে পারতেছি ফাংশন, এখন আমরা এফ পাইলাম শুধুমাত্র, এতক্ষণ আমরা এফ এক্স পাইছিলাম এই কারণে মানটা বসাইতে পারিনি। এখন যখন আমরা শুধুমাত্র এফ পেয়ে গেলাম, এখন আমরা মানটা বসাইতে পারবো। এক্সের মান হচ্ছে এইচ, ওয়াইয়ের মান কে, তার মানে এটা 0 না। তা 0 না হলে কোন সমীকরণটা, এই সমীকরণের কথা নির্দেশ করতেছে। তাইলে আমরা এখন নিচে জাস্ট ওই সমীকরণটার মান ডাইরেক্ট বসায় দিই, এক্সের মান এইচ, ওয়াইয়ের মান হচ্ছে কে, তাহলে হবে উপরে এইচ ইন্টু কে, নিচে হবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইটা মাইনাস এইটার মান হচ্ছে এক্সের মান কি, এক্সের মান হচ্ছে 0, ওয়াইয়ের মান কে, তার মানে একটা 0 না, তার মানে আমরা এক্সের মান 0, ওয়াইয়ের মান তো 0 না, তার মানে এই শর্তটা মানতেছে, তাহলে আমরা এই সমীকরণে এই মানটা ইউজ করব। তাহলে 0 ইন্টু কে, 0 স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তারপরে লাইনে দেখি কী করা যায়। আমাকে ওই যে বড় লাইনটা দেখলাম, এই লাইনটাই হচ্ছে এই এতটুকুর জন্যে একটু টাফ জিনিস, আমরা যদি প্র্যাকটিস করতে থাকি তাহলে ওই জিনিসটা আর টাফ লাগবে না আমাদের কাছে, বুঝতে পারবো সহজেই। লিমিট কে টেন্স টু 0 1/k, 1/k। এখন কী হইতেছে একটু খেয়াল করি, লিমিট এইচ টেন্স টু 0,
এখন এখানে এক লাইনে করার চেষ্টা করি। এখানে যদি তাকাই তাহলে কি হইতেছে, 0 এবং কে এই দুইটা তো উপরে গুণ হয়ে 0 হয়ে যাইতেছে। তো 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করলে ওই মানটা টোটালটাই হয়ে যায় 0, তাহলে আমরা 0 লিখতে পারি। তো 0 লেখাও যেই কথা, না লেখাও সেই কথা, তাহলে আমরা 0 কাটা দিলাম, 0 লেখার দরকার নেই। তো এটা যেহেতু এইচটা নিচে আছে, এটাকে যদি আমরা গুণ করে উল্টা করে লিখি তাহলে জিনিসটা দেখতে এরকম হয়, তখন উল্টা হয়ে গেল 1/h, তাই না? তখন কি হয়, এইচ আর এইচ কাটাকাটি যায়, তাহলে এইচ আর এইচ কাটাকাটি গেলে কি থাকতেছে শুধুমাত্র আমাদের যে কে ডিভাইডেড বাই এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এই লাইনে এই জিনিসটা থাকতেছে যে এইচের যে লিমিটটা, কারণ এটাকে তো আর কিছু করতে পারতেছি না আমরা, এখন আমাদের কাজ হচ্ছে এইচের লিমিটটা এখানে প্রয়োগ করা। তাহলে এইচের লিমিটটা যদি আমি এখানে দেই, এইচের মানটা যদি এখানে বসাই তাহলে কত হয় দেখি, উপরে কে থাকলো, নিচে এইচের মান যদি 0 বসাই তাহলে 0 স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি কে বাই কে স্কোয়ার। তাহলে কে কাটাকাটি গেলে কি থাকে, উপরে 1 এবং নিচে কে, এটা তো গুণ আকারে হয়ে যাচ্ছে তখন। তো দেখতে পারলাম কি পাইলাম, মানটা পাইলাম হচ্ছে লিমিট কে টেন্ডস টু 0 1/k স্কোয়ার, তাই না? তো এখন এটাকে তো আমরা কোনো কিছু করতে পারতেছি না, আমাদের টার্গেট ছিল হচ্ছে ইনফিনিটিভ যাতে না আসে, কিন্তু এত কিছু করার পর, এত কাহিনী করার পরেও আমরা এই পর্যন্ত চলে আসলাম, এটাকে 0 বানাতে পারলাম না, ফিক্সড একটা মানে নিয়ে আসতে পারলাম না। তো এটাকে যদি আমরা এখন কোনো কিছুই করতে পারতেছি না, আমরা এটাকে বীজগণিতিক কোনো কিছু করতে পারতেছি না, লগারিদম, ত্রিকোণমিতি কোনো কিছুই দিয়ে এটাকে আর কোনো কিছুই করা যায় না। তো যেহেতু আমরা এখন নিরুপায়, তখন এই কারণে আমরা কি করা লাগবে, এই কে এর মানটা আমরা এখানে বসাই দেব। ইনফিনিটিভ আসলে আমাদের এখন করার কিছু নেই, কারণ এতক্ষণ আমরা চেষ্টা করলাম যে ইনফিনিটিভ যাতে না আসে, কিন্তু শেষমেশ আমরা ব্যর্থ হয়ে গেলাম যে ইনফিনিটিভ আমাকে আনতেই হবে, তাছাড়া তো আর করার কিছু থাকলো না। এখন এই কে এর মানটা যদি নিচে বসাই তাহলে কত হইতেছে, 1/0 স্কোয়ার। তাহলে কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয়, কোনো কিছুকে যদি 0 দ্বারা ভাগ করা হয় তার অ্যান্সারটা কত আসে, ইনফিনিটিভ আসতেছে। তাহলে আমরা দেখতে পারলাম এগুলো কিন্তু পাশে আমরা বা দিয়া এই যে এই কথাগুলো লিখে দেবো, এই কথাটা, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারলাম কি, f(x, y) 0,0 কি আসলো, আমার ইনফিনিটিভ আসলো। তাহলে আমার এই পাশের মান যেটা, সেটা আসলে হলো ইনফিনিটিভ। আমি একটু বুঝি, ইনফিনিটিভ মানে আমি জানি না মানটা কত, মানটা যে কোনোটাই হইতে পারে, আমার মানটা কোনো ফিক্স না। তাহলে আমি যখন এই পাশের মানটা জানতেছি না, তাহলে আমি ওই পাশের মানটা জানি না, আমার লাভ কি? আমাকে তো এটা সমান দেখাইতে বলছে, তাই না? সমান কিনা তা মন্তব্য করতে বলছে, আমি সমান বলবো কীভাবে, আমি তো এই পাশের মানটাই জানতেছি না, এই পাশের মানটা ইনফিনিটিভ অ্যান্সার আসছে। ইনফিনিটিভ মানে যা ইচ্ছা তাই হইতে পারে, ইনফিনিটিভ মান আসছে, তার মানে আমার মানটা ফিক্স না, মানটা আমি জানি না। তাহলে মানটা যখন আমি জানি না, সেই কারণে আমি ওই পাশের মানটা বের করে কি করব, কারণ এই মানটা যদি আমি জানতাম তাহলে ওই পাশের মানটার সাথে মিলাইতাম যে সমান হয় নাকি না হয়, কিন্তু এই পাশের মানটাই তো আমি জানতেছি না, মানটা তো আসছে ইনফিনিটিভ, তাহলে আমার ওই পাশে কত আসছে সেই জিনিসটা আমার জানার দরকার নেই। সেই কারণে আমরা লিখব হচ্ছে যে যেহেতু এই কথা লিখব, যেহেতু ফাংশন অফ x, y 0,0 এটা বিদ্যমান নয়, কারণ ইনফিনিটিভ আসলে আমরা বলতে পারি যে বিদ্যমান নয়, সেহেতু f(x, y) 0,0 ইকুয়াল টু f(y, x) 0,0 মন্তব্যটি সঠিক নয়। ঠিক আছে, ওরা বলছে যে এই মন্তব্যটা কি সঠিক হবে নাকি না হবে, এই জিনিসটা জানতে চাইছে। তো আমরা দেখতে পারলাম এই পাশের যে কাজগুলো আমরা করলাম, যে বিশ্লেষণ করে দেখতে পারলাম যে এই মানটা আসে হচ্ছে আমার ইনফিনিটিভ, তার মানে মানটা আমি জানি না। এই পাশের মানটা যদি আমি নাই জানি, ওই পাশের মান আমি বের করে লাভ কি? এই পাশের মান আমি জানি না, তাহলে ওই পাশের মান বের করেও তো লাভ হইতেছে না, কারণ ওই পাশের মান কত হবে পাইলাম, একটা ধরলাম মান হলো 200, এই পাশের মানটা আসলো 200 দিয়ে আমার লাভ কি? এই পাশের মানটা কত তাকে আমি জানতে পারতেছি। এই কারণে বলা হয়েছে যে যেহেতু এটার মান ইনফিনিটিভ, যেহেতু এটা ইনফিনিটিভ মানে বিদ্যমান নয়, যেহেতু এটা বিদ্যমান নয়, সেহেতু এইটা সমান এইটা, এই মন্তব্যটা সঠিক নয়। তো আশা করি এই বিশাল সমস্যাটা আপনারা বুঝতে পারছেন।
এই সমস্যাটার মধ্যে অনেক কিছু ছিল, কয়েকটা ধাপে এরা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে বিভিন্ন কিছু। কিন্তু পূর্বের ম্যাথগুলো যখন পূর্বের অধ্যায়ের ম্যাথগুলোতে যখন আমরা করছিলাম, এই পূর্বের অধ্যায়ের ধারণাটা এই অধ্যায়ে আমাদের কাজে লাগছে এই ম্যাথটা সলভ করতে। যাতে করে এই বিশাল সমস্যাটা যখন আমরা সলভ করলাম, তো বেশি জায়গায় আমাকে হোঁচট খেতে হয় নাই। এবং এই সূত্রগুলো আমরা যদি কিছুক্ষণ আগে প্রথম দিকে আমরা যে সূত্রগুলো দেখালাম, ওই সূত্রগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা সহজেই সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।